স্বাগত নিউজ 24 বেলা 11টার বিরতিহীন সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাত অর্থী। করোনা ভাইরাস মহামারীর মধ্যে কওমি মাদ্রাসা বাদে দেশের অন্য সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে সরকার। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছুটি বাড়ানোর এই সিদ্ধান্ত জানানো হয়। সেখানে বলা হয়, কয়েক ধাপে বাড়ানোর পর 14 ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি ছিল, সেই ছুটি এবার 28 ফেব্রুয়ারি 2021 পর্যন্ত বাড়ল। ছুটি চলাকালে অনলাইন শিক্ষা কার্যক্রম চলমান থাকবে। বাংলাদেশে করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে শুরু করলে গত বছরের 17 মার্চ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। গত বছরের শেষ দিকে কওমি মাদ্রাসা বিধি নিষেধ মেনে খোলার অনুমতি দেওয়া হলেও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে এখনো ছুটি চলছে। এবারে পৌর নির্বাচনের খবর। চতুর্থ ধাপে দেশের 34 জেলার 55টি পৌরসভায় চলছে ভোট গ্রহণ। সকাল 8টায় শুরু হয়েছে, চলবে একটানা বিকেল 4টা পর্যন্ত। সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ সারি। সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে পছন্দের জনপ্রতিনিধি বেছে নিতে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। তবে কোথাও কোথাও ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। 29টিতে ভোট গ্রহণ করা হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে, আর 26টি পৌরসভায় ভোট হচ্ছে কাগজের ব্যালটে। এসব পৌরসভায় মোট ভোটার 16,67,224 জন। মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 217 জন, সাধারণ কাউন্সিলর পদে 2070 জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে 618 জন। মোট ভোট কেন্দ্র 793টি। চতুর্থ ধাপে ভোট হওয়ার কথা থাকলেও মাদারীপুরের কালকিনি এবং নাটোর সদর পৌরসভা নির্বাচন স্থগিত করেছে ইসি। এই নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স র্যাবিট টিম, প্রতিটি পৌরসভায় গড়ে 2 প্লাটুন বিজিবি এবং উপকূলীয় এলাকায় প্রতি পৌরসভায় 1 প্লাটুন কোস্ট গার্ড মোতায়েন করা হয়েছে। মাঠে রয়েছে নির্বাহী এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা। এছাড়া কিছু পৌরসভায় নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে অতিরিক্ত র্যাব এবং বিজিবি মোতায়েন করা হয়েছে। পৌরসভা নির্বাচনে ভোটের খবর জানাতে সারা দেশ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, ভোটের পরিবেশ কেমন দেখতে পাচ্ছেন? ধন্যবাদ তাবাসসুম আপনাকে। এর আগের ঘন্টায়ও আমরা দেখানোর চেষ্টা করেছি, আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন আমি চন্দনা এসে আছি। যে কেন্দ্রে আছি এই কেন্দ্রে একটু আগে কিন্তু আসলে যে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত দুই পক্ষ কিন্তু একই রাস্তার উপরে কিন্তু তারা অবস্থান নিয়েছে। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে। সব মিলে বলা যায় যে নির্বাচনে যে আমেজ কিন্তু অন্যান্য যে কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলোতে আমরা মোটামুটি ভালো দেখেছি। ভোটারদের উপস্থিতিও কিন্তু অনেকটা দেখা যাচ্ছে। এমনকি শুধু চন্দনাইশের কয়েকটি কেন্দ্রে কিন্তু আসলে দাওয়া পাল্টাবার ঘটনা ঘটেছে, তেমনিভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কিন্তু এই কেন্দ্রে আমরা যেখানে সংঘর্ষের ঘটনা ঘটেছে, বাইরে সংঘর্ষের ঘটনা ঘটলেও কিন্তু দেখা যায় ভোটারদের উপস্থিতি আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন। যে লাইনগুলো আমরা আপনাকে একটু আগে দেখানোর চেষ্টা করেছি, সেই ভোটারদের কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কিন্তু আছে। কিন্তু বাইরে যে রাস্তার সামনে কিন্তু আসলে যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল একটু আগে, অন্যান্য যে কেন্দ্রগুলো আছে অন্যান্য কেন্দ্রগুলোতে পরিস্থিতি মোটামুটি শান্ত আছে। একইভাবে পটিয়াতেও কিন্তু ভোট গ্রহণ হচ্ছে। পটিয়ার পৌর এলাকার মানুষ কিন্তু প্রথমবারের মতো কিন্তু তারা ইভিএমে ভোট দিচ্ছেন। সেখানে এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা আমরা দেখিনি। একইভাবে সাতকানিয়াতেও কিন্তু পৌর নির্বাচন হচ্ছে। সেই পৌর সেই জায়গায়ও কিন্তু আমরা দেখেছি পৌর এলাকাগুলোতে কিন্তু আসলে যে নিরাপত্তা চাদরে রেখেছেন প্রশাসন। এই জায়গায় এই কেন্দ্রের মধ্যে কিন্তু আসলে যে এজেন্ট কয়েকটা দলের এজেন্ট এবং কাউন্সিলর প্রার্থীদের বের করে দেওয়ার এরকম অভিযোগ রয়েছে। সব মিলিয়ে বলা যায় কিন্তু নির্বাচনে যে আমেজটা আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন, পুলিশ প্রশাসন খুব একটা সতর্ক অবস্থানে থাকার কারণে এখনও পর্যন্ত মোটামুটি কিন্তু আসলে শান্তিপূর্ণভাবে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখনও পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা কিন্তু আমরা দেখিনি। আপনাকে একটু আমরা দেখাতে চাচ্ছি যে কেন্দ্রে আমরা আছি। এই কেন্দ্রে
কেন্দ্রে এখনো পর্যন্ত যে নারীদের কিন্তু অনেকটা দীর্ঘ লাইন, এর আগেও কিন্তু আমরা দেখেছি দীর্ঘ লাইন কিন্তু আমরা দেখেছি। সব মিলে বলা যায় চন্দনাইশে আমরা যেখানে আছি চন্দনাইশের পৌরসভায় কিন্তু আমরা যতটুকু পর্যন্ত আমরা জেনেছি 28,000-এর বেশি কিন্তু ভোটার রয়েছে। তেমনিভাবে পটিয়াতে কিন্তু প্রায় 40,000-এর কাছাকাছি ভোটার রয়েছে। সাতকানিয়াতেও 37,000-এর বেশি ভোটার রয়েছে। সব মিলে বলা যায় নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন তারাও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। একটু আগে এই জায়গায় পুলিশ সুপারও কিন্তু এই জায়গায় এসেছেন, এসে কিন্তু আসলে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পর থেকে এমনকি বিজিবিও কিন্তু আসলে সতর্ক অবস্থানে থাকার কারণে অনেকটা নিয়ন্ত্রণে এসেছে এই জায়গাগুলো। সব মিলে বলা যায় যে কেন্দ্র যেগুলো আছে যেখানে সংঘর্ষের ঘটনা ঘটছে, যেখানে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে, সেখানে কিন্তু অতিরিক্ত পুলিশ প্রশাসন, র্যাব, বিজিবি তারা সতর্ক অবস্থানে রয়েছে। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ আমি ফিরে যাব আমার সহকর্মী অপেক্ষা করছেন যশোরে রিপনের কাছে। ধন্যবাদ আপনাকে। আমি রয়েছি যশোরের চৌগাছায়। যশোরের দুটো উপজেলায় ভোট হচ্ছে। আমরা এখানে একটু দেখতে পাচ্ছি যে একটু বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে এবং যে কেন্দ্রটি রয়েছে যশোরের চৌগাছার এইখানে আমরা দেখতে পাচ্ছি যে একটু আগে একজন মানুষকে মারপিটের ঘটনা ঘটছে এবং একটু উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি ইভিএমে ভোট হচ্ছে এবং দীর্ঘ লাইন রয়েছে ভোটারদের। তবে এত সময় আমরা দেখেছি যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছিল। তবে পুলিশ প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন, তারা দেখতে পাচ্ছি যে শক্ত হাতে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। যে গেটটি রয়েছে প্রশাসনিক ভবনের পাশে, সেই গেটটি আমরা দেখতে পাচ্ছি বন্ধ করে দেওয়া হয়েছে এবং যারা ভোটার নয় তাদের কিন্তু বাইরে রাখা রয়েছে। যারা ভোটার রয়েছে তারা কেন্দ্রের ভেতরে রয়েছেন এবং যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে যাচ্ছেন তাদের আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে প্রশাসনের মাধ্যমে তাদের সরিয়ে দিচ্ছেন এবং একটু উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হচ্ছেন এবং সামনে খানিকটা আমরা দেখতে পাচ্ছি যে জটলা মতন হয়েছেন এবং এখানে একটু আগে আমরা যেটি দেখতে পেয়েছি যে জটলা মতো হয়েছেন। তবে গুরুতর কোনো ঘটনা আমরা লক্ষ্য করি নাই। তবে আমরা দেখতে পেয়েছি যে অন্য আরেকটি উপজেলা রয়েছে বাগারপাড়া, সে বাগারপাড়ার যে নির্বাচন সেটি হচ্ছে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে। তবে এখানে একটু উত্তপ্ত পরিবেশ বিরাজ করছেন যে চৌগাছার ভোট হচ্ছে। আপনি জানেন যে চৌগাছা যে পৌরসভা রয়েছে, পৌরসভায় 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী রয়েছেন নূর উদ্দিন আল মামুন হিমেল এবং ধানের শীষে রয়েছে আব্দুল হালিম। আপনি দেখতে পাচ্ছেন যে একটু উত্তপ্ত পরিবেশ। তবে প্রশাসনের কর্মকর্তারা কি হয়েছে এখানে, কি হয়েছে এখানে ওই ইউনিয়নের লোক এসে ঘুজুমুজু করছে। ওই দেখেন এখনো গ্যামজাম করছে। আপনারা এই সুস্থ ভোট আছে তার মধ্যে ইউনিয়নের লোক এসে একটু ঘুজুমুজু করছে, একটু আপনারা দেখেন। শুনছিলেন যে অন্য যারা রয়েছেন অর্থাৎ বাইরের যারা লোক আছেন তারা এখানে আসছেন বহিরাগত বলা যায়। সেই বহিরাগত আসার কারণে যে স্বজনরা রয়েছে, ভোটাররা রয়েছেন, তারা অভিযোগ করছে এখানে একটু উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি যে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। এই দেখতে পাচ্ছেন যে জটলাও রয়েছেন। আমরা আরেকটু সামনে যাওয়ার চেষ্টা করছি আপনাদের ক্যামেরার মাধ্যমে যেটি দেখাবো। তবে প্রশাসনের লোক তাদের যে আয়ত্তের বাইরে সরিয়ে দিচ্ছেন। দেখতে পাচ্ছেন যে পোস্টারের যে উৎসবমুখর পরিবেশ, সেই উৎসবমুখর পরিবেশ কিন্তু এত সময় ছিল। তবে কিছু সময় ক্ষণিকের হয়তো 5 মিনিট আগে এখানে একটু উত্তপ্ত পরিবেশে যেটা সৃষ্টি হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানের যে অন্যত বহিরাগতরা এসেছিলেন, এসে তাদের সাথে যারা স্থানীয় পৌরসভার লোক রয়েছে তাদের সাথে কথা হয়েছে। তো পৌরসভার যে ভোট রয়েছে সেই ভোট সুষ্ঠু করতে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছিল। সেই
পদক্ষেপ আপনি ডিবি পুলিশ রয়েছে, প্রশাসনের বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর লোক তারা এই কাজটি করছেন। তো সব মিলে আপনি দেখতে পাচ্ছেন যে একটু উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। আমরা সেটি আপনাদের ক্যামেরার দেখানোর চেষ্টা করছি। তো সব মিলে এই ছিল আমার কাছে এই পৌরসভা নির্বাচনের সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে, অর্থী আপনার কাছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে পৌরসভা নির্বাচনের খবরাখবর জানাতে। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়াজো এবং যশোর থেকে যুক্ত হয়েছিলেন রিপন হোসেন। যাচ্ছি অন্য প্রসঙ্গে। আজ পহেলা ফাল্গুন, ঋতুরাজ বসন্তের প্রথম দিন। শীতের আমেজ আর গ্রীষ্মের আগমন দুইয়ের সন্ধি ক্ষণে প্রকৃতিতে এক ভালো লাগার ছোঁয়া। বাংলা বর্ষপঞ্জির মতে এবারও বসন্তের আগমনের সাথেই মিশেছে ভালোবাসা দিবস। মহামারীকালে এই দুই উৎসব পালনের রীতি এবার একটু ভিন্নই বটে। ফাতেমা কাউসারকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন অন্তরা বিশ্বাস। রঙে ঘ্রাণে বৈচিত্র্য ছড়িয়ে বসন্ত আসে রাজার বেশে, ঋতুরাজ পদবী নিয়ে। শীতের হাওয়াকে বিদায় জানিয়ে জাগে প্রকৃতি, জাগে ফুল আমের মুকুল। এত জাগরণের মাঝে জাগে মনও। বসন্ত প্রকৃতিও সাজে, আমরাও সাজে। সাজতে তো সবাই পছন্দ করে। আমরা আমাদের প্রিয়জনদের সাথে সময় কাটাতে স্বাচ্ছন্দ্য বোধ করি। ভারতবর্ষের আরিয়ান জাতি খ্রিস্ট জন্মেরও ৩০০ বছর আগেই বসন্ত উৎসব করত। শান্তিনিকেতনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সময়ে বিশেষ নৃত্যগীতে শুরু হয় বসন্ত উৎসবের নবরীতি। ৬০-এর দশক থেকে বাঙালি সংস্কৃতির পুনরুদ্ধার আর ৫২ ভাষা শহীদদের হত্যার প্রতিবাদে বাংলাদেশেও নতুনভাবে শুরু হয় পহেলা ফাল্গুনের উদযাপন। প্রকৃতি অনেক সুন্দরভাবে সাজে, অনেক নানা রকম ফুল পাওয়া যায়, কিন্তু এবার আমরা আসলে করোনার জন্য অনেক কিছু থেকে বঞ্চিত হব। আমরা অন্যান্য বছর শাড়ি টাড়ি পরি, নতুন জামা পরি, এবার তো করোনার জন্য কোনো কিছুই হচ্ছে না। এবারও বসন্তের প্রথম দিনেই বিশ্ব ভালোবাসা দিবস। ৪৯৬ অব্দে পোপ প্রথম জেলাসিয়াস ১৪ ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন ডে হিসেবে ঘোষণা করেন, যা পরে বিশ্ব ভালোবাসা দিবসের স্বীকৃতি পায়। প্রাচ্য আর পাশ্চাত্যের এই দুই দিনের মধ্যে রয়েছে মিলও, কারণ প্রকৃতির সঙ্গে মনের সংযোগ শাশ্বত। প্রত্যেকে যে আমরা সৃষ্টিশীলতা চাই, আনন্দ চাই এবং যাকে ভালোবাসি তাকে আমার নিজের করে পেতে চাই, এই যে বার্তা এটা ফাল্গুনেও আছে, ভ্যালেন্টাইন ডেতেও আছে। এর ফলে তারা পৃথিবী জুড়ে মানুষের ভালোবাসার ঐক্য ঘোষিত হয়েছে। নগরে কংক্রিট আর গ্রামে কম উদযাপনের ঘনঘটা। তার উপরে মহামারীর মহিরুহ যাই যাই করেও বিদায় নেয় না। তারপরও পত্র পল্লবের সজীবতা গণমানুষের কবি সুভাষ মুখোপাধ্যায়ের সেই লাইনকেই মনে করিয়ে দেয়, ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। বসন্ত বরণ এবং ভালোবাসা দিবসে চট্টগ্রামের ফুলের দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা, আর সুযোগ বুঝে ফুলের দামও বাড়িয়ে নিচ্ছেন দোকানিরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ জায়েদ। জায়েদ, চট্টগ্রামে ফুলের বাজারে ক্রেতাদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন? ভালোবাসা দিবস উপলক্ষে সকাল থেকে বিভিন্ন জায়গায় শহরে বিভিন্ন স্থানে জানাতে এখানে আছি। এটি হচ্ছে চট্টগ্রামের চেরাগি পাহাড় মোড় এলাকা। এখানে শতাধিক ফুলের দোকান রয়েছে। বিভিন্ন দিবস উপলক্ষে ফুলের বেশ বেচাকিনি হয়। তো এই করোনা মহামারীর মধ্যেও যেহেতু ফুলের ব্যবসা কেমন চলছে সেটি একটু জানার চেষ্টা করব। যারা এখানে বেচাকেনা করছেন তাদের এক দুইজনের সঙ্গে একটু কথা বলবো। আমার এই পাশে একজন আছেন, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনার তো ফুলের দোকান এখানে আছে, কেমন বেচাকেনা এবার? মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। অন্যবারের চেয়ে কি এবার কম না বেশি, বা কি অবস্থায় আছে? এবার তো করোনা মহামারী অনুষ্ঠানাদিও একটু সীমিত আকারে হচ্ছে। অন্যান্য বার আছে, এবার মোটামুটি একটু কম, তবে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো চলতেছে, মোটামুটি খারাপ না। সামনে 21 ফেব্রুয়ারি আছে, আরো বেচাকেনা আরো বেচাকেনা হবে ইনশাআল্লাহ, আমরা সেই আশায় আছি।
আচ্ছা, আমরা একজন বিক্রেতার সঙ্গে কথা বলছিলাম। নানা রঙের বাহারি ফুলের পসরা কিন্তু তারা এখানে সারা বছরই এখানে ফুলের দোকানগুলো চালু থাকে। এখান থেকে ফুল বেচা কেনা হয়, বিশেষ করে বিভিন্ন অনুষ্ঠানে, বিয়ের অনুষ্ঠান সহ নানা অনুষ্ঠানে। তো বসন্ত উৎসব, ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ফুলের বেশ আমদানি এখানে, বিশেষ করে গোলাপ, দেশি বিদেশি নানা রকম গোলাপের আমদানি করা হয়েছে। আমরা কথা বলেছিলাম যে থাইল্যান্ড সহ বিভিন্ন দেশ থেকে, যেসব দেশে ফুল উৎপাদন করা হয়, যেসব দেশ ফুল রপ্তানি করে, সেসব দেশ থেকে কিন্তু তারা ফুল আমদানি করে এখানে বিক্রি করছেন। আজকে ভালোবাসা দিবসে কিন্তু গোলাপি বেশি চলছে, যেমনটি তারা আমাদেরকে বলছেন। একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। দোকানের ভিতরে চলে এসেছি, একটু কথা বলতে চাই। আমরা সরাসরি সম্প্রচারে আছি। ভালোবাসা দিবস বা বসন্ত উৎসব দুটোই একদিনে। আপনাদের ফুলের বেচাকেনা কেমন চলছে? মোটামুটি আগের মতো না, করোনার কারণে 30%, 70%, 30% সেল। আপনারা কি ওই হিসেব করেই ফুল মানে এনেছেন না? আমরা আনছি, আগের মতোই আছি, কিন্তু এই হিসেব করে তো আমরা আনি নাই। স্কুল কলেজ বন্ধ, সব কিছুই বন্ধ, যার কারণে সেলটা অনেক কম। আচ্ছা, স্কুল কলেজ বন্ধ থাকার কারণে যেটি বলছেন যে বিক্রি অনেকটা কম। তো আমরা দেখেছি। আচ্ছা, এই ভালোবাসা দিবস উপলক্ষে কোন ফুলগুলো বেশি আনছেন? আমরা গোলাপ দেখতে পাচ্ছি। আমরা গোলাপেতে বেশি আছি, গোলাপেতে বেশি সেল। বাইরের গোলাপ আছে, আমাদের দেশীয় গোলাপ আছে। আমরা তো প্রতি বছরই আনি। সর্বোচ্চ দাম কোনটা? এই কেনিয়ার গোলাপটা 120 টাকা পিস, আর আমাদের গোলাপ 20 টাকা, 30 টাকা এরকম। লোকাল গোলাপ যেগুলো আছে সেগুলো 20 টাকা 30 টাকায় বিক্রি করছেন, আর যেগুলো বাইরে থেকে আনছেন সর্বোচ্চ দাম হচ্ছে, এটি কেনিয়ান একটি গোলাপ, সেটির দাম হচ্ছে 125 টাকা পর্যন্ত বিক্রি করছেন। তো এখানে নানানজন আসছেন, অর্থাৎ বিকেলে বেশি ভিড়টা হবে আর কি, যখন তরুণ তরুণীরা বাইরে বের হবেন। এই মুহূর্তে আসলে চট্টগ্রামে তেমন ফুলের দোকানে তেমন ভিড় নেই ক্রেতাদের, একজন দুজন করে আসছেন, নানানজন কিনে নিয়ে যাচ্ছেন। তো বেচা বিক্রির খবরাখবর যেমনটি বিক্রেতারা যেমনটি বললেন, তো ফুল শহরেও কিন্তু, যেহেতু বসন্তের প্রথম দিন, শহরের বিভিন্ন স্থানে যেখানে যেখানে ফুল ফোটার মতো অবস্থা আছে, গাছ আছে, অর্থাৎ সবুজ কিন্তু বিভিন্ন স্থান থেকে আমরা দেখছি বিলুপ্ত হয়ে যাচ্ছে। তারপরও চট্টগ্রাম প্রাকৃতিক একটি শহর, পাহাড়, নদী, সমুদ্র সবই আছে এখানে। যেখানে যেখানে গাছ আছে, বিভিন্ন স্থানে কিন্তু নতুন কুড়ি গজিয়েছে, নতুন ফুল ফুটেছে, আমরা এমনটি দেখেছি শহর জুড়ে। তো বসন্ত উৎসব, এই করোনা মহামারী কাটিয়ে একটি সুন্দর বছরের প্রত্যাশায় মানুষজন কিন্তু এই আজকের বসন্ত উৎসব এবং ভালোবাসা দিবসটি উদযাপন করছেন চট্টগ্রামে। জায়েদ, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে ফুলের বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী শেখ জায়েদ। কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড ক্যান্সার রিসার্চের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন প্রধানমন্ত্রী। আমরা সরাসরি চলে যাচ্ছি গণভবনে। সাথে একটা ভালো পারিবারিক সম্পর্ক ছিল। আমার মনে আছে ছোটবেলা আমার বাবা আমাদেরকে নিয়ে গিয়েছিলেন কুমুদিনী কলেজ দেখার জন্য, স্কুল দেখার জন্য, সব কিছু আমরা ঘুরে ঘুরে দেখেছিলাম। তখন আমরা খুবই ছোট। সেখানকার সুন্দর পরিবেশ দেখে একসময় আব্বার তো ইচ্ছেই হয়ে গেল যে আমাকে ওখানে ভর্তি করে দেবেন, এবং সেখানে কুমুদিনী মির্জাপুর কুমুদিনী স্কুলে ভর্তি করে পড়াশোনা করাবেন। যদিও সেটা সম্ভব হয়নি আর কখনো, কিন্তু ভারতেশ্বরী হোমসের যে চমৎকার ব্যবস্থাপনা, সেটা সকলকে মুগ্ধ করে। এবং আমি ধন্যবাদ জানাই যে রাজীবকেও, যে এখনও তারা এবং তাদের পরিবার সেই পরিবেশটা এখনও সুন্দরভাবে ধরে রেখেছে, মানব কল্যাণে কাজ করে যাচ্ছে, এবং সেই সাথে সাথে সেখানে শিক্ষা একটা চমৎকার পরিবেশ সৃষ্টি হয়েছে। আজকে আমরা এখানে সমবেত হয়েছি যে কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড ক্যান্সার রিসার্চের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে। আমাকে যখন এসে রাজীব প্রসাদ শাহ বললেন যে এখানে তিনি একটা হাসপাতাল করতে চান, এবং বিশেষ করে ক্যান্সার হাসপাতাল, এবং সেই সাথে রিসার্চটা যাতে হয়, কারণ আমাদের দেশে রিসার্চের সুযোগটা খুবই কম। রিসার্চ খুব, বিশেষ করে মেডিকেল সায়েন্সের রিসার্চ খুব বেশি একটা হচ্ছে না, যেটা হওয়া একান্তভাবে প্রয়োজন।
কারণ আসলে যাদের রিসার্চ করার কথা সকলে মানে ডাক্তার হয়ে রোগী দেখতে এত ব্যস্ত, তারা বসে রিসার্চ খুব হাতে গোনা খুব কয়েকজনই আমি দেখি তাদের পাবলিকেশন এবং রিসার্চ। ক্যান্সার এমন একটা রোগ আজকে এমন তার প্রাদুর্ভাব হচ্ছে, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে তার যে প্রকৃত ডায়াগনোসিস করা বা সেইভাবে আমাদের দেশের পরিবেশ, আবহাওয়া, জলবায়ুর সাথে এই ক্যান্সার কিভাবে বিস্তার লাভ করে তার উপরে রিসার্চ করা বা এটার মানে চিকিৎসা করবার জন্য যে রিসার্চ দরকার সেটা খুব কম আমাদের দেশে হয়। যদিও আমি 96 সালে সরকার গঠন করার পর অনেকগুলি ইনস্টিটিউটও তৈরি করে শুরু করেছিলাম এবং পরবর্তীতে দ্বিতীয়বার এসে সেগুলিকে আরও উন্নত করেছে, আরও নতুন ইনস্টিটিউট করেছি, কিন্তু সেখানে আমি মনে করি রিসার্চটা আমাদের জন্য একান্তভাবে অপরিহার্য। বাংলাদেশের প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেটাও আমি প্রথমবার সরকারে আসার পর প্রতিষ্ঠা করি। এখন আমরা আরও মোট 4টা বিশ্ববিদ্যালয় হচ্ছে, কিন্তু প্রতি বিভাগে আমাদের লক্ষ্য আছে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় করব, কারণ বিশ্ববিদ্যালয় হলে সেখানে রিসার্চের সুযোগ হবে। তবে আমি মনে করি যে বেসরকারি খাতকে সুযোগ দেওয়া প্রয়োজন। আমি 96 সাল থেকেই বেসরকারি খাতকে উৎসাহিত করেছি। শুধু তাই না, বেসরকারিভাবে মেডিকেল কলেজ বা হাসপাতাল করতে যে সমস্ত যন্ত্রপাতি প্রয়োজন হয়, যে সমস্ত সরঞ্জামাদি প্রয়োজন হয়, আমরা শিল্প প্রতিষ্ঠায় যেভাবে ট্যাক্স ফ্রি সুযোগ দিই বা ট্যাক্স কমাই, ঠিক একই কায়দায় মেডিকেল সেক্টরেও আমি সেই সমস্ত ট্যাক্স প্রত্যাহার করি বা হ্রাস করে দিই, কমিয়ে দিই। এবং শিশুদের জন্য যা দরকার, যেমন ইনকিউবেটর সহ অন্যান্য যা যা প্রয়োজন, সেগুলি সম্পূর্ণ আমি ট্যাক্স ফ্রি করে দিয়েছিলাম, যে কারণে আমাদের দেশে মানসম্মত অনেকগুলি বেসরকারি মেডিকেল হাসপাতাল এবং কলেজ প্রতিষ্ঠা হয়েছে। তবে আমি মনে করি এখানে কুমুদিনী ট্রাস্ট সবসময় অগ্রণী ভূমিকা নিয়েছে এবং সবথেকে বেশি উদ্যোক্তা তারা, এবং যখনই যেটা উদ্যোগ তারা নিয়েছেন অত্যন্ত সফলভাবে সেটা প্রতিষ্ঠা করেছেন। সেজন্য আমি কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। আর বিশেষ করে আমার ধন্যবাদ এবং দোয়া আশীর্বাদ হচ্ছে আমাদের শ্রীমতী সাহার প্রতি এবং রাজীব প্রসাদের প্রতি, কারণ দাদা এবং বাবার যে মানে কাজগুলি এখনও যে ধরে রেখেছে এবং সুন্দরভাবে করে যাচ্ছে, এবং সেই সাথে তাদের অন্যান্য আত্মীয় স্বজন বা ভাই বোনরা যা তারাও করে যাচ্ছে, তো সেই জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আমি মনে করি এই রিসার্চ সেন্টারটা যখন তৈরি হবে এদেশে, বিশেষ করে ক্যান্সারের ব্যাপারে আমাদের চিকিৎসার সুযোগটা এদেশের মানুষ আরও ভালোভাবে পাবে, সেটাই আমার লক্ষ্য। বাংলাদেশ একটা আদর্শ নিয়ে স্বাধীনতা অর্জন করেছে, দেশের মানুষের কল্যাণ করাই এর লক্ষ্য, আর সেই লক্ষ্য বাস্তবায়ন করবার জন্যই আমরা চেষ্টা করে যাচ্ছি যে বাংলাদেশের প্রতিটি মানুষ যেন চিকিৎসা সেবা পায়। স্বাধীনতার পর যখন একটা সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশ, তখনই কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব প্রতিটি ইউনিয়নে একটি করে মানে 10 শয্যা বিশিষ্ট হাসপাতাল তৈরি করার উদ্যোগ নিয়েছিলেন। অর্থাৎ চিকিৎসা সেবাটা জনগণের একেবারে দোরগোড়ায় পৌঁছে দেওয়া, এটাই ছিল তার লক্ষ্য। দুর্ভাগ্য 75-15 আগস্ট যখনই যুদ্ধবিধ্বস্ত দেশটা গড়ে তুলে একটু আর্থসামাজিক উন্নয়নের পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় এই ষড়যন্ত্র এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের রাষ্ট্রপতি, তাকে তো হত্যা করেছেই, সেই সাথে সাথে আমার পরিবার, আমার মা, আমার 3 ভাই, আমার চাচা সহ আত্মীয় পরিবার পরিজন একই সাথে সকলকে হত্যা করে। এই হত্যার মধ্য দিয়ে শুধু যে একটা পরিবারকে হত্যা তা নয়, একটা আদর্শকে হত্যা করা হয়, মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করা হয়। যাক, আমরা 2 বোন বিদেশে ছিলাম, আমরা বেঁচে যাই, এতগুলি শোক সহ্য করা খুব কঠিন, তারপরেও শুধু এটুকুই চিন্তা করেছি
যে জাতির জন্য সারাটা জীবন আমার বাবা সংগ্রাম করেছেন, জেল জুলুম অত্যাচার সহ্য করেছেন, নিজের জীবনের কোনো চাওয়া পাওয়া ছিল না, এমনকি আমার মাও না, সম্পূর্ণভাবে নিজের জীবনকে উৎসর্গ করেছিল দেশের মানুষের জন্য। আর সেই মানুষগুলি স্বাধীনতা পাওয়ার পর ভাগ্যহারা থাকবে, কষ্ট ভোগ করবে, বুভুক্ষ থাকবে, ক্ষুধার অন্ন জোটাতে পারবে না, চিকিৎসা পাবে না, শিক্ষা পাবে না, উন্নত জীবন পাবে না, এটা হতে পারে না। এদেশে ভাগ্যহারা মানুষের ভাগ্য পরিবর্তন করা এবং তাদের জীবনটাকে উন্নত করা, এটাই আমার একমাত্র লক্ষ্য। এবং সেই জন্য যতটুকু যা করার আমার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ধন্যবাদ জানাই সবাইকে। আমাদের অনেক কিছু আমরা পিছনে পড়ে গিয়েছিলাম। বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে আমাদের নার্সরা শুধু ডিপ্লোমা নার্স ছিল, গ্র্যাজুয়েট নার্স ছিল না। 21 বছর 75 সালের পর 21 বছর যারা সরকার গঠন করেছিল, একে তো তারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল, আর তারপর ক্ষমতাটা ছিল তাদের একটা ভোগের বস্তু, নিজের ভাগ্য গড়ার বস্তু। দেশের মানুষের কল্যাণ করার কথা তারা কখনো চিন্তা করেনি। এটাই হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের। আমরা সরকার আসার পর থেকে এ ব্যাপারে যথেষ্ট প্রচেষ্টা চালাই এবং এক্ষেত্রে বেসরকারি উদ্যোক্তাদের সবাইকে যেন উৎসাহিত করি। সেই সাথে আমি রাজীবকেও, কারণ সে আমার ছোট ভাইয়ের মতো, তো আমি তাকে সবসময়, আসলে ভাইকে আসলে আমার ছেলের বয়সী হবে, তো ওকে আমি সবসময় বলতাম তোমাকে এটা করতে হবে, তোমাকে ওটা করতে হবে। এবং আমার খুব ভয় লাগে যে যখনই যেটা বলি সে তার উদ্যোগটা নেয়। এবং এই যে নার্সিং ক্ষেত্রে যখন আমরা গ্র্যাজুয়েট নার্সিংয়ের কথা বললাম যে কুমুদিনীতে করো না কেন, উদ্যোগ নিল। মেডিকেল কলেজ করবারও সমস্ত কিছু আমরা 2001 সালে সমস্ত অনুমোদনও দিয়ে গেলাম। 2001-এ বিএনপি যখন ক্ষমতা আসে, তাদের একটা কাজই ছিল যে আমরা যা যা কাজ করেছি সবগুলি বাতিল করে দেওয়া বা সেগুলি স্থগিত করে রাখা। ঠিক সেরকম একটা সমস্যায় পড়ে গিয়েছিল, যা পরবর্তীতে বিএনপি সরকার যখন চলে গেল তারপরে এটা করার একটা সুযোগ পেয়েছে। সেখানে কোনোদিনই নার্সিং কলেজ হয়েছে বা মেডিকেল কলেজ সব কিছু তারা করতে পেরেছে। এবং আজকে আমি খুব আনন্দিত যে আজকে একটা মেডিকেল কলেজ এবং রিসার্চ সেন্টার হচ্ছে, হাসপাতাল হচ্ছে, এবং সেটা নারায়ণগঞ্জে। কারণ নারায়ণগঞ্জে হওয়াটা খুবই দরকার। ঢাকার পাশে নারায়ণগঞ্জ। আসলে নারায়ণগঞ্জে আমাদের একটা এমনকি বিশ্ববিদ্যালয় ছিল না, তেমন একটা মেডিকেল কলেজ ছিল না, কোনো কিছুই ছিল না। আপনারা জানেন যে আমরা প্রতিটি জেলায় সরকারি অথবা বেসরকারি উদ্যোগে বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি, মেডিকেল কলেজ করে দেওয়ার পদক্ষেপ নিয়ে করে দিচ্ছি, উন্নত মানের হাসপাতাল করে দিচ্ছি এবং হাসপাতালগুলি যাতে উন্নত মানের হয় সেটাও ব্যবস্থা করে দিয়েছি, ডাক্তার নার্স নিয়োগ দিয়েছি। আর এই করোনা ভাইরাস যখন এসছে, করোনা ভাইরাস মোকাবেলা করার জন্য তাৎক্ষণিকভাবে একবারের মধ্যে 7 দিনের মধ্যে আমরা 2000 ডাক্তার, 6000 নার্স আমরা নিয়োগ দিয়েছি এবং টেকনিশিয়ান নিয়োগ দিয়েছি এবং আরও ভবিষ্যতে নিয়োগ দেওয়ার আমরা পদক্ষেপও নিয়েছি। কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড ক্যান্সার রিসার্চের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন প্রধানমন্ত্রী। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম তার বক্তব্যে। যাচ্ছি অন্যান্য খবরে। নাগরিক অসচেতনতার কারণেই পয়ঃনিষ্কাশন ব্যবস্থা পুরোপুরি কাজে আসছে না বলে দাবি ঢাকা ওয়াসার এমডি তাকসিম খানের। তবে এই সচেতনতা তৈরিতে সিটি কর্পোরেশনের জনপ্রতিনিধিরা কার্যকর ভূমিকা রাখতে পারে। নিউজ 24-কে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি আরও জানান, বাস্তবায়নাধীন 5টি পয়ঃনিষ্কাশন প্ল্যান্টের কাজ শেষ হলে রাজধানীবাসীর পয়ঃনিষ্কাশন নিয়ে আর কোনো অভিযোগ থাকবে না। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোম। টানা কয়েক ঘন্টার বৃষ্টি আর তাতেই বিভিন্ন এলাকায় হাঁটু পানি। বর্ষায় রাজধানীবাসীর এই ভোগান্তি আরও চরমে ওঠে যখন ড্রেনেজ ব্যবস্থার পাশাপাশি ভেঙে পড়ে পয়ঃনিষ্কাশন ব্যবস্থাও। বর্ষার পানিতে যুক্ত হয় মানুষের টয়লেটের বর্জ্য।
খাল ও ড্রেনেজ সিস্টেম ঠিক রাখার দায়িত্ব ঢাকার 2 সিটি কর্পোরেশনের হলেও সুয়ারেজ বা পয় নিষ্কাশনের দায়িত্ব ওয়াসার। আর সেই দায়িত্ব পালনে কি করছে সংস্থাটি, মাস্টার প্ল্যানের কথা জানান ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক। অলরেডি আমরা 5টা সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট উইথ কালেকশন পাইপলাইন নেটওয়ার্ক তৈরি করব এবং তাতে করে অলমোস্ট 100% ঢাকা সিটি আপনার পাইপলাইন সুয়ারেজ নেটওয়ার্কের আওতায় আসবে। একটা হচ্ছে দাসেরকান্দি সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, এটা কিন্তু এখন চলছে, প্রায় শেষ। তবে পাগলা সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট আগে যেটা ছিল সেটাকে ভেঙে চুরে সম্পূর্ণ নতুন করা হচ্ছে। এরপরে রায়ের বাজার সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে। আর চতুর্থ হচ্ছে আমাদের উত্তরা সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, এটা ল্যান্ড অ্যাকুইজিশন প্রায় শেষ হবে এবং এটা অর্থায়ন করবে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। এবং লাস্ট সেটা হচ্ছে মিরপুর সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, যেটার জন্য আমাদের এখন আমরা এডিবি সাথে নেগোসিয়েশন করছি। পয় নিষ্কাশন ব্যবস্থায় পুরোপুরি সফল না হওয়ার পেছনে নাগরিক অসচেতনতাকে দায়ী করছে ওয়াসা। আমাদের যেহেতু সুয়ারেজ সিস্টেম নেই, মানুষ কিন্তু খাল বিলের মধ্যে ফেলে দিচ্ছে। রাজুকের আইনে যদি দেখেন তাহলে আপনি যখন বাসা বানাবেন, বাড়ি বানাবেন, আপনার বাড়িতে কিন্তু সেফটি ট্যাঙ্ক এবং সোপপিট থাকতে হবে এবং আপনাকে নিজেই নিজের বাসার সুয়ারেজ ম্যানেজমেন্ট করতে হবে। সম্প্রতি খাল পরিষ্কারের দায়িত্ব সিটি কর্পোরেশনকে দেওয়ার সিদ্ধান্তে রাতারাতি সব পরিবর্তন না হলেও সমন্বয়হীনতা কমবে বলে মনে করছেন ওয়াসার এমডি। 90% আমরা সমালোচনার সম্মুখীন হয়েছি বৃষ্টির পানি নিয়ে, যা কিনা ওয়াসার কাজই না। এই পুরো ড্রেনেজ সিস্টেমটাই তো ভুলবশত এতদিন কিন্তু সবার কাছে ছিল। সিটি কর্পোরেশন এই কাজ করতেছিল আংশিক, আমরা আংশিক, কাজে এটা একটা জগা খিচুড়ি বা হজবরল ছিল। তো এখন সিটি কর্পোরেশনের জন্য ভালো হচ্ছে যে তাদের একক হাতে, একক মাথায়, একক তারা মানে প্ল্যানিং করে করতে পারবে। বর্জ্য ও পয় নিষ্কাশনে নাগরিক সচেতনতা বাড়াতে সিটি কর্পোরেশনের জনপ্রতিনিধিরা বড় ভূমিকা পালন করতে পারে বলে অভিমত ওয়াসার। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। রাজধানীর পুরান ঢাকায় একটি হুন্ডি ব্যবসায়ী প্রতিষ্ঠান অভিযান চালিয়ে প্রায় 60 লক্ষাধিক টাকা, 23 স্বর্ণবার সহ 3 কেজি স্বর্ণ অলংকার এবং বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা পুলিশ। এ সময় চোরা কারবারের সঙ্গে জড়িত সন্দেহে 3 জনকে গ্রেফতার করেছে তারা। শুল্ক গোয়েন্দা মহাপরিচালক বলছেন, চোরা কারবারিদের মূল হোতাকে গ্রেফতার করতে কাজ করছেন তারা। পরিসংখ্যান বলছে বছরে বাংলাদেশে প্রায় 20 থেকে 40 টন স্বর্ণের চাহিদা রয়েছে, যার 80 ভাগই আসে অবৈধভাবে। আরও জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। প্রায় প্রতিনিয়ত ধরা পড়ছে স্বর্ণ চোরাকারবারি চক্রের সদস্যরা, পাশাপাশি উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণ অবৈধ স্বর্ণ। একটি পরিসংখ্যান বলছে বাংলাদেশে বছরে অন্তত 20 থেকে 40 টন স্বর্ণের চাহিদা রয়েছে, যার 80 ভাগই আসে অবৈধভাবে। শনিবার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের অপর পাশে ফয়েজ ট্রেডার্স নামের একটি হুন্ডি ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান চালায় শুল্ক গোয়েন্দা পুলিশ। তারা উদ্ধার করে আনুমানিক 60 লক্ষাধিক টাকা, 23টি স্বর্ণবার সহ 3 কেজি স্বর্ণালংকার ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। অভিযানে গ্রেপ্তার করা হয় চোরা কারবারি চক্রের 3 সদস্যকে। তো মূল হোতাকে আটক করার এটা একটা আপনি প্রথম একটা পদক্ষেপ বলতে পারেন, যে এই গোলগুলো আসার পর এটা কোথায় থাকে, কি হয়, তার একটা প্রথম পদক্ষেপ আমরা বুঝতে পারলাম। একটা অবৈধ মানি চেঞ্জার প্রতিষ্ঠান, তারা সেখানে এই মূলত হুন্ডির ব্যবসা করত। তো ওইখানে তারা এই গোল্ডগুলো লেনদেন করত। জানান 2018-19 অর্থ বছরে 170 কেজি অবৈধ স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা, আর 2019-20 অর্থ বছরে 180 কেজি স্বর্ণ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য 200 কোটি টাকা। 2018 সালে স্বর্ণ আমদানি রপ্তানি নীতিমালা করা হলেও গেল 2 বছরে মাত্র 2টি চালান আমদানি হয়েছে বৈধভাবে। মহাপরিচালক বলছেন, অবৈধভাবে আনা এসব স্বর্ণবার বেশিরভাগই ব্যবহার করা হয় মাদক ও অস্ত্র চোরা কারবারিতে। যেখানে ডিমান্ড আছে সেখানে এটা আসবে। তো স্মাগলাররা স্বর্ণ আনার জন্য নানান রকম পথ অবলম্বন করে। নতুন একটা পথ অবলম্বন করলেই সরকারি এজেন্সি আবার সেখানে নজরদারি বাড়িয়ে দেয়, আবার তারা নতুন পথ অবলম্বন করে। গত 4-5 মাসে যাত্রীরা প্রচুর স্বর্ণ নিয়ে আসছে। আইন অনুযায়ী একজন ব্যক্তি বৈধভাবে 2টি করে স্বর্ণবার দেশে আনতে পারেন, যার শুল্ক দিতে হয় প্রায় 20,000 টাকা। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। এবারে ফেব্রুয়ারি মাস নিয়ে আমাদের বিশেষ আয়োজন আমার 21 আমার ভাষা। ইন্টারনেটে অনেক বই টাকা ছাড়াই সহজে মেলে।
তাই তরুণদের অনেকেই ইন্টারনেটেই বই পড়তে আগ্রহী। কিন্তু সাদা কালো অক্ষর আর নতুন বইয়ের ঘ্রাণে যে আবেশ, তাই ইবুক বা ইন্টারনেটের বই পড়ে আসে না বলে মনে করেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজি। তাই যেভাবেই হোক তরুণদের কাগজে বই পড়তে আগ্রহী করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। বইপ্রেমীরা যেভাবেই হোক বই পড়তে ভালোবাসেন। লাইব্রেরিতে গিয়ে কারো কাছ থেকে ধার করে কিংবা কিনে বই পড়েন তারা। তবে যুগ পাল্টেছে, ইন্টারনেট আরও সহজ করে দিয়েছে বই পড়াকে। বিনা পয়সায় ঘরে বসেই বই মিলছে হাতের মুঠোয়। তবে সব বই নয়। এই সুযোগ করে দেওয়ার অংশটুকু ইন্টারনেট কিংবা ইউটিউব কিংবা অন্যান্য মাধ্যম যেগুলো আছে বৈজ্ঞানিক পদ্ধতি, সেগুলো করে দিচ্ছে, যার ফলে তারা ঠিক পাঠ্য বইয়ের বাইরে এসে মুদ্রিত বইয়ের চেয়ে ইলেকট্রনিক বই পড়তে বেশি আগ্রহ বোধ করছে। তরুণদের হাতে ভালো বই দিতে হবে। ভালো বই দেওয়ার যে সমস্ত প্রকরণ সেগুলো আমাদের মানতে হবে। সহজে বই পাওয়ার ব্যাপারটি করতে হবে। ইবুক অনেক এগিয়ে দিয়েছে আমাদের, কিন্তু একটা সময়ে পাঠকরা আবার কাগজে বইয়েই ফিরতে চান বলে মনে করেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজি। এক সময় দেখা যেত কিন্ডলে বই পড়তে অনেক আগ্রহ বোধ করছে, ইবুক পড়তে আগ্রহ বোধ করছে, তারপরও কিভাবে যেন ফিরে এসে সে এই কালো অক্ষর সাদা কাগজে এই বই পড়তে ভালোবাসছে। যতই কৌটার দুধ আমি খাই, যতই যা কিছু আমি করি না কেন, শেষ পর্যন্ত মায়ের দুধ আমার সেরা দুধ। অতএব আমি বিবেচনা করি এই বইয়ের কালো অক্ষর আমার সেরা পাঠ এবং সেরা অনুধাবন এবং বিকাশের ক্ষেত্র। তিনি আরও বলেন, ভালো মানের বই সহজলভ্য করতে এগিয়ে আসতে হবে সরকারকেও। লাইব্রেরির সংখ্যা বাড়াতে হবে মানও। বিশ্বের যে বই সংগ্রহ আছে, বইশালা আছে, তার সঙ্গে যুক্ত হবার সুযোগ করে দিতে হবে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। দ্বিতীয়বারও অভিশংসিত হওয়া থেকে বেঁচে গেলেন ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেস ভবনে কলঙ্কজনক হামলার ঘটনায় কংগ্রেসের নিম্ন কক্ষে অভিশংসিত হলেও সিনেটের বিচারে রেহাই পেলেন যুক্তরাষ্ট্রের সদ্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে দোষী সাব্যস্ত করতে হলে সিনেটের 2/3 সদস্যের সমর্থন প্রয়োজন ছিল, কিন্তু শনিবার ভোটাভুটিতে 57 জন সিনেটর ট্রাম্পকে দোষী সাব্যস্ত করার পক্ষে মত দিলেও বিপক্ষে পড়ে 43 ভোট। গত 6 জানুয়ারি ক্যাপিটল হিলে নজিরবিহীন হামলায় উস্কানি দেওয়ার অভিযোগে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করার পক্ষে ডেমোক্র্যাটদের সঙ্গে যোগ দেয় রিপাবলিকান পার্টির 7 সিনেটর। কিন্তু ইমপিচমেন্টের জন্য অন্তত 17 জন রিপাবলিকানের সমর্থন প্রয়োজন ছিল। অভিশংসন বিচারে দোষী সাব্যস্ত হলে তার ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার পথও বন্ধ করার সুযোগ ছিল। বিচারে রেহাই পাওয়া ট্রাম্প 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে একজন বৈধ প্রার্থী হিসেবে এখন বিবেচিত হবেন যদি তাকে মনোনয়ন দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ডোনাল্ড ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট যিনি 2 বার প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছেন। এবারে খেলার খবর। ঢাকা টেস্টে 4র্থ দিনের খেলায় ব্যাটিং করেছে ওয়েস্ট ইন্ডিজ। শেষ খবর পাওয়া পর্যন্ত ক্যারিবীয়দের সংগ্রহ 6 উইকেটে 94 রান। আর আবু জায়েদ রাহির জোড়া আঘাতে 4র্থ দিনে শুরু হয় ওয়েস্ট ইন্ডিজের। ক্যারিবীয়দের 4র্থ এবং 5ম উইকেটের পতন ঘটান এই পেসার। ব্যক্তিগত 2 রানে থাকা জোমেল ওয়ারিক্যানকে এলবির ফাঁদে ফেলেন এই পেসার। কিছুক্ষণ পরই প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরি করা কায়েল মার্সকে 6 রানে ফেরান রাহি। তাইজুল ইসলামের শিকারে ফিরলেন জার্মেইন ব্ল্যাকউড। ব্যক্তিগত 9 রানে থাকা এই ব্যাটসম্যানকে স্ট্যাম্পিং করে ফেরান উইকেট রক্ষক লিটন দাস। আর এই ছিল বিরতিহীন সংবাদের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।